Only life, health talk, প্রকৃতির কিউর, feel the life. নারী যে জন্ম দেয়, যে জীবন বুনে দেয়, যে তার হাসিতে মমতায় একটি পরিবারকে গড়ে তোলে, কিন্তু তার জীবনে যখন হঠাৎ একটা মারণ রোগ আঘাত আনে, বুঝতেই পারছেন আমি ক্যান্সারের কথা বলছি, তখন একটি পরিবার টলে যায়। সেই জন্য আমাদের বেশি বেশি সচেতন হওয়া দরকার নারী দেহে ক্যান্সার এই রোগটিকে নিয়ে। আজকে অলি লাইফ হেলথ টকে তাই এই বিষয়ে কথা বলবো। আমাদের মধ্যে উপস্থিত অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তারবাবু ডক্টর মঞ্জুশ্রী সামন্ত, বিশিষ্ট গাইনোকোলজিস্ট। ম্যাডামকে স্বাগত জানাই। ধন্যবাদ, তোমাকেও ভালোবাসা জানিয়ে শুরু করছি। সার্ভাইকাল ক্যান্সার, জরায়ু মুখের যে ক্যান্সার আমরা শুনে থাকি, এটা তো একটা সম্পূর্ণরূপে প্রতিরোধযোগ্য একটি ক্যান্সার। তো সেক্ষেত্রে সবটাই ভালো কথা, কিন্তু সবচেয়ে দুশ্চিন্তার বিষয় পশ্চিমবঙ্গে কিন্তু এর স্ক্রিনিং মাত্র 0.2%। এই যতক্ষণ না পর্যন্ত আমাদের ব্যথা অনুভব করি আমরা, কিংবা অনিয়মিত স্রাব এর অসুবিধায় না ভুগি, ততক্ষণ আমরা স্ক্রিনিংয়ের জন্য যাই না বা ডাক্তারবাবুর কাছে পর্যন্ত পৌঁছাই না। আপনি এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে বলার কারণটাই প্রবলেমটাই ওটাই যে ওর কোনো সিমটম হয় না। আচ্ছা, এক নম্বর হচ্ছে কোনো মেনস্ট্রুয়াল প্রবলেমও নেই প্রাথমিক স্টেজে। দু নম্বর হচ্ছে তোমার পোস্ট কয়েটাল ব্লিডিংও নেই। 3 নম্বর হয় ডিসচার্জ হতেও পারে, না হতেও পারে, বা হয়নি যখন, তখন তারা ভাবে আমি কেনই যাব ডাক্তারের কাছে। কিন্তু তারা জানে না যে এই ক্যান্সারটি 30 বছরের পর থেকে ডাক্তারের কাছে 6 মাস অন্তর অন্তর আপ টু 70 বছর পর্যন্ত গেলে, যদি 100টি কেস দেখার পরে 2টিও ধরা পড়ে ইন সিটু ক্যারসিনোম অবস্থা, জাস্ট সেখানে ধরছে বা পরিবর্তন হচ্ছে, অবাঞ্ছিত অনিয়মিত কোনো গ্রোথ তৈরি হচ্ছে না, তখন ধরতে পারি, তাহলে কিন্তু এই ক্যান্সারটি সম্পূর্ণরূপে রোগমুক্ত করা যায়। এবং পেশেন্ট যতদিন রোগিনী যতদিন বেঁচে থাকার কথা ততদিনই বাঁচতে পারেন। তো এক্ষেত্রে কি হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গে কি হচ্ছে, এই সচেতনতার প্রচণ্ড অভাব। এখানে আমাদের অডিও ভিজুয়াল অ্যাড দিতে হবে, টিভি, তারপরে তোমার রেডিও, তারপরে ব্যানার দিতে হবে, হসপিটালের সামনে বেশি বেশি করে ব্যানার দিতে হবে যে স্ক্রিনিং দরকার 30-এর পরে, প্রত্যেক বছরে 2বার করে, 6 মাস অন্তর অন্তর সে অভিজ্ঞ গাইনোকোলজিস্টের কাছে যেতে হবে। উনি কিচ্ছু করবেন না, জাস্ট একটা পরীক্ষা করবেন। সেই পরীক্ষাটির নাম হচ্ছে প্যাপস্মিয়ার। প্যাপস্মিয়ার সবাই ভাবে যে একটা বিশাল কিছু, কিন্তু ওটা একটা পরীক্ষা পদ্ধতি। যেমন সোনোগ্রাফি, রক্ত পরীক্ষা একটা পরীক্ষা পদ্ধতি, ওটাও একটা পরীক্ষা পদ্ধতি ক্যান্সারের প্রি ক্যান্সারাস স্টেজে। এই পরীক্ষা পদ্ধতিতে কিছুই না, পেশেন্ট শুয়ে যাওয়ার পরে ভিতর থেকে, সার্ভিক্সের ভিতর থেকে বা একটু ভ্যাজাইনাল ওয়ালের 10 সেন্টিমিটার ভিতর থেকে একটু রস নিয়ে টেস্ট করে দেখা এটা ইনফেক্টিভ না প্রি ক্যান্সারাস স্টেজে আছে বা কোনো অবাঞ্ছিত রূপ নিচ্ছে, অর্থাৎ ওটাকে মেটাপ্লেসিয়া বলে। মেটাপ্লেসিয়া মানেও কিন্তু ক্যান্সার নয়, কিন্তু সেটা 10 বছর পরে ক্যান্সারে পরিবর্তিত হতে পারে। তাই ডাক্তারবাবুরা সমানে বলে যাচ্ছেন যে 6 মাস ছাড়া ছাড়া আসুন। প্রত্যেকটা জায়গায় এই ব্যাপারে গ্রামে হেলথ সেন্টারে, সাব সেন্টারে, গ্রামে গঞ্জে আশাকর্মী সবাই বলছে চলুন, হসপিটালে চলুন। তারপরে বিভিন্ন ব্লক, তারপরে তোমার সাব ডিভিশন, তারপরে জেলা, সব জায়গাতেই ব্যানার দেওয়া হচ্ছে, কিন্তু তারা পড়তেই ভালো করে শেখেনি। কিন্তু যে মিডিয়াগুলো আছে তারা ওই মিডিয়াগুলো দিয়েই আমাদের জানাতে হবে, সচেতনতা আনতে হবে। তার মানে 30 বছর পার হয়ে গেলেই আমরা মেয়েরা, আমরা তো এমনি নিজেদের বড্ড, সিমটম থাকুক না থাকুক যেতে হবে, কোনো লক্ষণ থাকুক না থাকুক যেতে হবে। তার মানে 30 বছর বয়স পার হয়ে গেলেই আমাদের কিন্তু ডাক্তারবাবুদের কাছে পৌঁছতে হবে, গাইনোকোলজিস্ট যারা রয়েছেন তাদের কাছে পৌঁছতে হবে। আমার কিছু উপসর্গ হচ্ছে না, কোনো ব্যথা নেই, কিছু অসুবিধা হচ্ছে না, এই বলে কিন্তু আমরা আর আমাদের ঘরে বসে থাকা যাবে না, অবহেলা করব না। আচ্ছা, এইচপিভি ভাইরাস ভ্যাকসিন, এইচপিভি ভ্যাকসিন, এটা নিয়ে তো খুব আলোচনা হচ্ছে। হ্যাঁ, তো 14-15 বছর বয়সী মেয়েদের ক্ষেত্রে এই ভ্যাকসিন দেওয়া কতটা নিরাপদ? একেবারে নিরাপদ, যদি ওই মেয়েটি কোনো কারণে অ্যাক্সিডেন্টালি রেপের বা অ্যাক্সিডেন্টাল শারীরিক সম্পর্কের শিকার না হয়ে থাকে। কোনো কারণে যদি বন্ধুত্বের পাল্লায় পড়ে
বা রেপ হয়ে একবার শিকার হয়ে যায়, তাহলে যারা এইসব মানে অপ্রত্যাশিত জিনিসপত্র করছে, শারীরিক সম্পর্ক করছে, তাদের ইউজুয়ালি ওই ভাইরাসটা থাকবে এবং কয়টাল একটা অর্থাৎ শারীরিক সম্পর্ক করলে ঢুকে যায়। এবার এইচপি বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 70 রকমের স্ট্রেন আছে, সব স্ট্রেন যে ক্যান্সার করে তা নয়। আর 16 আর 18টা হচ্ছে খুব বাজে টাইপের ক্যান্সার করে, ওটা হচ্ছে হাইলি অ্যানাপ্লাস্টিক। 20-25 বছর পরে ওটা ওই ছোট ছোট মেয়ে, ওদের অপত্য সেল আছে সার্ভিক্স বা ভ্যাজাইনার ভিতরে, তারা ডিভিশন সাব ডিভিশন সর্বসময় হয়েই চলেছে, তার মধ্যে পরিবর্তন ঘটিয়ে দেয় ওই ভাইরাসটা, মানে 16 আর 18 নম্বর। তাছাড়া আরও 7টা করে, তবে তাদের সিভিয়ারিটিটা অত বাড়াবাড়ি নয়। তো এই যে অ্যানাপ্লাস্টিক টাইপ, সেইটা হলে কিন্তু 5 বছরের বেশি বাঁচবে না, অথচ অন্য টাইপটা হলে হয়তো 15-20 বছর বাঁচবে। আর আগে ধরা পড়লে বা যৌন সংস্পর্শে এলে আমরা যদি এইচপি ভ্যাকসিন দিয়ে থেকে থাকি আগেই 9 থেকে 15-র মধ্যেই দেওয়া উচিত। আচ্ছা, কখন কে কার শিকার হবে আমরা কিন্তু কেউ জানি না, তাই জন্য 9 থেকে 15-র মধ্যে দিতে হবে। তখন খুবই অপত্য মানে সেল ওর ভিতরে রয়েছে, ভ্যাজাইনার ভিতরে বা সার্ভিক্সের মুখের কাজটা, যেটাকে ইউট্রাসের মুখ বলে সার্ভিক্স, ওখানে। এবার ওরা এই ভাইরাসটা এত বেশি ভয়াবহ, একটা ডিএনএ ভাইরাস, একটা পার্টিকেলস, সে ওই সেলের মধ্যে ঢুকে গিয়ে তার যে ক্রোমোজোম আছে তাকে ভেঙে এমন বারবারন্ত বৃদ্ধি ঘটাবে, এত মাল্টিপ্লিকেশন সাব মাল্টিপ্লিকেশন ঘটাবে যেগুলো অনিয়মিত, বিকৃত। ফলে এই বৃদ্ধির ফলে কোষ বা কোষসমূহ একেবারে ফেঁপে ফুলে উঠবে, এবং 15-20 বছর বয়সে যদি এরকম খারাপ ধরনের ভাইরাস ঢুকে যায়, 16 আর 18 নম্বর স্ট্রেন, তাহলে তো ওই মানে মেয়েটি বা মহিলাটির বাঁচার আশা খুব কম, 3 থেকে 5 বছর। তাই জন্য এই ইঞ্জেকশনটি এক্সপোজার হওয়ার আগেই দিতে হবে। আচ্ছা। কেন ওর ওই সময় ওই মেয়েটির ইমিউনোগ্লোবুলিন প্রতিরোধ ক্ষমতাও বেশি হয় না যে প্রোটেক্ট করবে। তাছাড়া ঢুকে গেলে যদি ওই রকম বাজে ধরনের ভাইরাস, বাজে স্ট্রেনটা ঢুকে যায়, বেনাইনগুলো নিয়ে কেউ জানা যায় না, কিন্তু ওটা যদি ঢুকে যায় তাহলেই কিছু করা যাবে না। আর সেটাও কিন্তু এই প্যাপ স্টেন দিয়ে আমরা একটা করতে পারি, প্যাপিলোমা ভাইরাস ঢুকেছে কিনা। তো কেউ তো যাবে না, কোনো সিমটম নেই, ওইটুকু মেয়েকে নিয়ে কে যাবে, কোথায় যাবে? এই জন্য কেউ যাবে না। আমাদের বারবার করে এরম ধরনের অনুষ্ঠানে ভ্যাকসিনটা দিতেই হবে। ভ্যাকসিনটা একদম যেমন টিটেনাস টক্সয়েড, টিটেনাস জার্মসের বিরুদ্ধে দেওয়া হয় প্রতিরোধ করার জন্য, তেমনি এটা প্যাপিলোমা ভাইরাসের এগেনস্টে দেওয়া হয়। গার্ডাসিল 9 নাম, 9 কেন? 9 রকম প্যাপিলোমা ভাইরাসকে মারবে, যে 9 রকম আচ্ছা, ক্যান্সার করে। তাহলে ওটা নিলে তো কোনো টক্সয়েড, আমাদের টিটেনাস হোক না হোক আমরা তো নিয়ে নিচ্ছি, জন্মের প্রথমেই নিই, তাহলে এটা নিতে অসুবিধা কোথায়? তাও তো অনেকটা বড় হয়ে নিচ্ছে, 9 থেকে 15 বছর। 14-15টা একটু বেশি এজ, কিন্তু আরও আগে, মানে আমাদের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স বা ওয়ার্ল্ড হেলথ স্ট্যাটিস্টিক্স 9 থেকে 15 বলছে। অলিলাইভ হেলথ টকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন অভিজ্ঞ বিশেষজ্ঞ গাইনোকোলজিস্ট ডাক্তারবাবু ডক্টর মঞ্জুশ্রী সামন্ত। নারী দেহের ক্যান্সার নিয়ে নানা প্রশ্ন করছি তার কাছে এবং উত্তর খুঁজে নেওয়ার চেষ্টা করছি। একটা কথা আছে যে এই জরায়ুর মুখের যে ক্যান্সার, সেটার একমাত্র কারণ একাধিক যৌন সম্পর্ক, এটা কি সত্যি? না না, একেবারেই নয়। তার কারণ আমি যদি একটা পরিষ্কার পরিচ্ছন্ন যাকে চিনি, যে কোনোদিন খারাপ জায়গায় যায় না, খারাপ জায়গায় যায় না মানে আমরা রেড এলাকা বলি যেটা, অথবা যে সমস্ত মেয়েরা উদ্ধত জীবনযাত্রা করে, ঠিক মতন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, আর যে সমস্ত জায়গায় বসবাস করে যেখানে প্যাপিলোমা ভাইরাসের সম্ভাবনা দেখা যাচ্ছে, কেন ভাইরাসগুলো তো ওয়েদারেই ঘুরে বেড়াচ্ছে, ওয়েদারের মধ্যে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস সবই উড়ে বেড়াচ্ছে। ওই লোকটিকে প্যাপিলোমা ভাইরাসে আক্রান্ত হতে হবে, সেই লোকটি যদি কোনো মহিলার সঙ্গে মিলিত হয়, ধরো সে তার 10 জন সেক্স পার্টনার আছে বা 5 জন আছে, তার মধ্যে যে কোনো একজনেরই যদি প্যাপিলোমা ভাইরাসটা ম্যালিগনেন্ট টাইপ ঢোকে, তবেই খারাপ। নাহলে সবাই যে খারাপ, মিললেই যে ক্যান্সার হয়ে যাবে তার কোনো মানে নেই। আচ্ছা, তবে অল্প বয়সে মেলামেশা করলে তার খারাপ ইফেক্ট আছে, যেটা ওই প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিনের সময় বললাম। কেন ওখানে তো অপত্য, মানে শিশু কোষ,
যারা আর কি এখনো ম্যাচিউরিটি গেইন করেনি, সেখানে ভাইরাস ঢুকলে কিন্তু ক্ষতি হয়। সেরকম এক্ষেত্রেও তাই। আচ্ছা, নারী দেহ থেকে জরায়ু অপসারণের যে অপারেশন, সেটার পর কি সার্ভাইকাল ক্যান্সারের ঝুঁকি থাকতে পারে? হ্যাঁ, পারে। আমি এই তো কিছুদিন আগে এত কঠিন হয়ে গেছে ভিতরের ইউটেরাসের টিউমারটা, এবং সাইডে ওভারি, বোথ সাইডের ওভারি ইন্টেস্টিনের সঙ্গে জড়িয়ে গেছে, রেকটামের সঙ্গে জড়িয়ে গেছে। এই সমস্ত তুমি রেকটাম কেটে ফেলবে, পেশেন্টকে টেবিলে মেরে ফেলবে নাকি? তাই জন্য সামান্য একটু আমরা রেখে চলে আসি। কেন, ওই জায়গাটা ব্লাডার কেটে যেতে পারে, ইউরিনারি ব্লাডার কেটে যেতে পারে, রেকটাম ফুটো হয়ে যেতে পারে। রেকটাম ফুটো হয়ে গেলে তো সারা জীবন তাকে এ নিয়ে কলোস্টমি করে ব্যাগ নিয়ে, পায়খানার ব্যাগ নিয়ে ঘুরতে হবে। এটা ব্লাডার কেটে গেলে তাও সিস্টোস্কোপি করে 3 মাস পরে বন্ধ করে দিলে হয়ে যাবে, কিন্তু কোলন বা রেকটাম কেটে গেলে কিন্তু অতটা সহজসাধ্য ব্যাপার না। সারা জীবন ওরকম ব্যাগ নিয়ে ঘুরতে সামাজিক ব্যবস্থায় কার ভালো লাগবে, তাই না? আচ্ছা, স্ক্রিনিং এর রিপোর্ট যদি পজিটিভ আসে, তাহলে কি ম্যাডাম ধরে নেবো যে এটার ক্যান্সারের? না, ক্যান্সার স্ক্রিনিং যে পাপানিকুলার স্টেন দিয়ে হয়, পজিটিভ হলেই ক্যান্সার, তার কোনো মানে নেই। ধরে নিতে পারো ওটা আমরা ইনফেকশন আছে কিনা টেস্ট করছি, কোনো পরিবর্তন, অর্থাৎ সেটাকে আমাদের ভাষায় মেটাপ্লেসিয়া বলে। হ্যাঁ, মেটাস্টেসিস নয়, আবার মেটাস্টেসিস মানে ক্যান্সার হয়ে যাওয়ার পর ছড়িয়ে পড়ে, মেটাপ্লেসিয়া বলে। আচ্ছা, সেই মেটাপ্লাস্টিক চেঞ্জ হচ্ছে কিনা এটুকু জানতে পারলেই আমাদের যথেষ্ট। আর ক্যান্সার ইন সিটু হচ্ছে তার পরের স্টেজ, মানে মেটাপ্লেসিয়ার আরও একটু পরে সবে ধরেছে, তার মানে তখন ডিএনএ ফ্র্যাগমেন্টেশন শুরু হয়ে গেছে, এবং ডিএনএর মধ্যে যে জিনস থাকে তার মধ্যে একটা কোড থাকে। সেই কোডগুলো হচ্ছে 3 রকম বেস পেয়ারিং দিয়ে হয়। অ্যাডেনিনের সঙ্গে থাইমিন, মানে নিউক্লিক অ্যাসিডের আর কি, ওদের কম্পোজিশনে যেমন একটা বই লিখছো তার কতগুলো কথা যোগ করে ওয়ার্ড হয় সেরকম। তো ওখানে অ্যাডেনিনের সঙ্গে থাইমিন, গুয়ানিনের সঙ্গে সাইটোসিন, আবার তারপরে থাইমিনের সঙ্গে অ্যাডেনিন, এইভাবে 3টে করে পেয়ারিং করে একটা কোড হয়। এই এক একটা কোড এক একটা শরীরের অঙ্গর ক্যারেক্টার, মানে চরিত্র বহন করে। যেমন তোমার রং ফর্সা হবে কি কালো হবে, তোমার মায়ের কেমন দেখতে, তোমার মায়ের চোখ কেমন, ওই কোডগুলোই বহন করে, জেনেটিক কোড বলে ওটাকে। আর ওই কোডগুলো জিন্সের মধ্যে থাকে, আর জিন্সগুলো হচ্ছে ডিএনএর একক। এবার যদি ডিএনএ ফ্র্যাগমেন্টেশন হয়ে যায়, তাহলে তো তোমার ওই ভাইরাস, তার মানে তোমার জাস্ট ধরেছে, সেইটা যে ডাক্তারবাবু টেস্ট করছেন তিনি বুঝতে পেরে যান। এবার দেখার পরে সে সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞ ডাক্তার যে আর কি এইসব ব্যাপারে অপারেশন করে। এখন তো ক্যান্সার স্পেশালিস্ট আলাদা হয়ে গেছে, আমাদের কালে তো আমরা ক্যান্সারও করতাম, এমনি হিস্টেক্টমিও করতাম, সবই করতাম। এখন ক্যান্সার স্পেশালিস্ট ক্যান্সার গাইনোকোলজিস্টের কাছে পাঠিয়ে দেন, উনি এবারে সেটা ভুল কি করবেন না করবেন সমস্ত রকম চিকিৎসা করে, সমস্ত রকম ইনভেস্টিগেশন করে তারপর করেন। এইটার যে কি মর্ম সেটা একমাত্র প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা মহিলাদের বলতে হবে। মহিলা শুধু নয়, কৈশোরপ্রাপ্ত মেয়েদেরকেও জানতে হবে, তবে তো সে কদিন পরেই তো মহিলা হবে। টিনেজারটাই তো 19 বছর পর আবার মানে রিপ্রোডাক্টিভ সিস্টেমের মহিলা হবে, কাজেই জানাতে হবে। Only life, health talk, প্রকৃতির কিউর, feel the life.